আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি এবং সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী একজন অত্যন্ত আলোচিত কিংবদন্তির নেতা। তাকে যদি সমালোচনা করতে চান, তাকে যদি নিয়ে যদি বিতর্ক করতে চান, তাও যেমন করতে পারেন। আবার তার রাজনীতির যে ইতিবাচক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করেন, তাহলেও আপনি আলোচনা করতে পারেন। ঘটনা যেভাবেই যাক না কেন, জীবদ্দশায় তিনি যেভাবে রাজনীতি করেছেন, অনেকটা সিংহ শার্দুলের মতো, মানে সিংহের বাচ্চার মতো, ড্যাম কেয়ার, বেপরোয়া। এবং সেই যে তার সঙ্গে আমার একান্ত ব্যক্তিগত সম্পর্ক ছিল। তিনি যে ব্যবসা বাণিজ্য করতেন আর আমার যে ব্যবসা বাণিজ্য, একই প্রকৃতির ব্যবসা বাণিজ্য, সেই সুবাদে তার সঙ্গে আমার সম্পর্ক ছিল। আবার আমি যখন সাংবাদিকতা করতাম, তখনও তার সঙ্গে ঠিক ওইরকম একজন রাজনীতিবিদের সঙ্গে একজন সাংবাদিকের যে ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, বয়সের বিস্তর ব্যবধান থাকা সত্ত্বেও জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে আমার সেই সম্পর্ক ছিল। অনেক বিষয় তার সঙ্গে আলাপ হয়েছে। রাজনীতির অন্দর মহলের অনেক কথা তিনি বলেছেন, যা এই মুহূর্তে আসলে যেহেতু তিনি নেই, সেই কথাগুলো বলাটা ঠিক হবে না। তবে যে সকল কথাগুলো তিনি বাস্তবে বলেছেন, প্র্যাকটিক্যালি বলেছেন এবং সারা দেশ তার সাক্ষী, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তার অনেকগুলো ভাষণ ছিল, বক্তব্য ছিল, যেগুলো রীতিমতো ওই জমানাতে ভাইরাল এবং এখনো পর্যন্ত রাজনীতির অঙ্গনে অমন সুন্দর করে কটাক্ষ করে কিংবা সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলার মতো দুঃসাহস, শক্তি অন্য কোনো রাজনীতিবিদদের নেই। তেলবাজি করা, মাথা নুয়ে থাকা, তারপর পদপদবীর জন্য কারো কাছে ধর্ণা দেওয়া, এই জিনিসগুলো তার মধ্যে ছিল না। তিনি তার আপন গুণে ব্যবসা করেছেন, তিনি তার আপন যোগ্যতায় রাজনীতি করেছেন এবং তিনি তার কর্ম দ্বারা জনগণের মধ্যে অমরত্ব লাভ করেছেন। তার এলাকার জনগণ তাকে ভালোবাসত, প্রচণ্ডভাবে ভালোবাসত, এখনও ভালোবাসে। এবং কয়েকটি নির্বাচনী এলাকা, চট্টগ্রামের নির্বাচনী এলাকা, তিনি এবং তার পরিবারের যে আধিপত্য আছে তার প্রমাণ এবারে নির্বাচনে বহু চড়াই উতরাইয়ের পরেও তার ছোট ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে দল মনোনয়ন দিতে বাধ্য হয়েছে। আর তার সন্তান তারই মতো যে এখন আছে হুম্মাম, তো হুম্মাম কাদের চৌধুরী তারই মতো অনেকটা বেপরোয়া। এবং যারা ক্ষমতা রাজনীতি করেন তারা সাধারণত এই ধরনের সালাউদ্দিন কাদের চৌধুরী বা হুমাম কাদের চৌধুরী এদের মতো মানুষদেরকে বেশি একটা পছন্দ করেন না। কিন্তু এলাকার জনগণের যে ভালোবাসা এবং এলাকাতে তাদের যে আধিপত্য, সেখানে দল যদি তাদেরকে মনোনয়ন না দিত, তারা এমপি হয়ে আসতো। কিন্তু চট্টগ্রামের রাজনীতিতে সাকা চৌধুরীর পরিবারকে বাদ দিলে ওখানে বিএনপি রাজনীতি অনেকটা দুর্বল হয়ে যায়। ফলে কি হলো, রুমিন ফারহানার যেহেতু ওইরকম ব্যক্তি, অ্যাজ এ সিঙ্গেল রুমিন ফারহানা, তো সেক্ষেত্রে সালাউদ্দিন কাদের চৌধুরীর যে পারিবারিক যে ট্র্যাডিশন বা ঐতিহ্য, ইটস এ অ্যাজ এ ডাইনেস্টি গ্রেটার চট্টগ্রামে, তো ওটাকে বিএনপি অস্বীকার করতে পারছে না এখন, আর অতীতেও পারেনি। আর না পারার কারণে সে যখন সেই প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা, মন্ত্রীর পদমর্যাদায়, যখন হাওয়া ভবনের প্রচণ্ড দাপট, খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তারেক জিয়া তখন রাজপুত্র রূপে পরিচিত, ঠিক সেই সময় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবকে কটাক্ষ করে তিনি তার সেই ভাইরাল বক্তব্য দিয়েছিলেন, আগে জানতাম কুকুরে লেজ নাড়ায়, আর এখন দেখছি লেজে কুকুর নাড়ায়। কল্পনা করতে পারেন কত বড় দুঃসাহস? এটা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছিল। ফলে ওই সময়টাতে দলের মধ্যে কি পরিমাণ রাজনীতি চর্চা হতো, কি পরিমাণ গণতান্ত্রিক যে বিধিবিধান ছিল,
এটা কল্পনাই করা যায় না। তিনি আরেকটি সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলাদেশে ২ জন মহিলা আছেন। তো তিনি যে মহিলার কথা বলছেন তিনি কিন্তু সেই মহিলার উপদেষ্টা। এই মহিলা একজন সন্তান প্রেমে অন্ধ, বেগম জিয়াকে তিনি বলছেন। আরেকজন মহিলা তিনি পিতার প্রেমে, পিতৃপ্রেমে অন্ধ। এরপর তিনি যখন শেখ হাসিনা ক্ষমতায়, তো একবার কি করলো, তার তখন জাহাজ ছিল। ওই সিঙ্গাপুর থেকে ৩-৪টে জাহাজ ছিল, ওইগুলো সব কন্টেইনার আনা নেওয়া করতো। তো একবার শেখ হাসিনা তার সেই জাহাজ তল্লাশি করলো এবং খবর আসলো যে তার জাহাজে সোনা চোরাচালান হয় এবং সেখানে বেশ কিছু স্বর্ণ পাওয়া গিয়েছে। এখন আপনি তো বুঝতেই পারেন যে সরকার চাইলে মিডিয়াগুলো ওইভাবেই রিপোর্ট তৈরি করে। তো এই ব্যাপারে সালাউদ্দিন কাদের চৌধুরীকে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন যে ওনার চারিদিকে এত সোনা, তিনি ওনার এই চারিদিকে এত সোনা আছে, সেই সোনা বাদ দিয়ে আমার সোনার দিকে ওনার কেন এত নজর আসলো, আমার সোনার দিকে কেন নজর পড়লো, এটা আমি বুঝতে পারি না। সিটিং প্রাইম মিনিস্টার। তো এই ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী। তার আরেকটি সেই বিখ্যাত উক্তি, সোনা মিয়া লাল মিয়া, সোনাটাকে কেটে একটু লাল করে দাও। এই যে কাহিনীগুলো, এটা রাজনীতির একটা অসাধারণ স্যাটায়ার। আমাদের এই সংসদে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মোকাবেলা করার জন্য মানে সেখানে আওয়ামী লীগকে, সুরঞ্জিত সেনগুপ্ত, তারপরে তোফায়েল আহমেদের মতো ঝানু রাজনীতিবিদদেরকে সবসময় রেডি রাখতে হতো। এবং সেই সংসদ কতটা প্রাণবন্ত ছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী এবং তোফায়েল আহমেদ একবার ঝগড়া লাগলো সংসদে। তোফায়েল আহমেদ বললেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী রাজাকারের পুত্র, তার মরহুম আব্বা মুক্তিযোদ্ধাদের এবং জনগণের ধাওয়া খেয়ে কাপড় খুলে উলঙ্গ হয়ে পাহাড় পার হয়ে পালিয়ে গিয়েছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী দমার পাত্র নয়, তিনিও দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন যে আমার মরহুম আব্বাকে যে কথা বলেছেন, তো সেই ব্যাপারে তিনি আর কোনো কথা না বার্তা বলে তিনি বললেন যে লোক বলেছেন তিনি হলেন তামাকু বিক্রেতার পুত্র, তার বাবা তামাক বিক্রি করত, তামাকু বিক্রেতার পুত্র। আমি এই সংসদে প্রশ্ন করতে চাই, এই তামাকু বিক্রেতার পুত্র যে কোট পরে আছে, স্যুট পরে আছে, তার মূল্য হলো $৫,০০০ ওই আমলে। আমার প্রশ্ন হলো মাননীয় স্পিকার, এই $৫,০০০ কোট কিনে এই তামাকু বিক্রেতার পুত্র গায়ে দিয়ে এই সংসদে আসার সাহস পেল কি করে, আর টাকা সে কোথায় পেল? এই ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী। আমাদের এই সমাজে রাজনীতিতে এই যে সালাউদ্দিন কাদের চৌধুরীর জমানা, মানে উনি যেদিন থেকে সংসদ সদস্য হয়েছেন তখন থেকে আজ অবধি বহু কিংবদন্তির বক্তব্য রয়েছে। একইভাবে জনাব মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, তারপর তারও আগে শাহ আজিজুর রহমান, কে এম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, এরকম যারা পার্লামেন্টেরিয়ান রূপে বাংলাদেশে বেশ প্রসিদ্ধি অর্জন করেছেন, ওই পার্লামেন্টে তাদের যে বক্তব্যগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে। ওই বক্তব্যের বাইরে তারা বাইরে অর্থাৎ রাজপথেও তারা কিন্তু প্রচণ্ড লড়াকু ছিলেন। রাজনীতিবিদ রাজনীতিবিদের মতো চলতেন, রাজার মতো চলতেন। সালাউদ্দিন কাদের চৌধুরী একবার এমপি হলেন, তারপরে মন্ত্রী হলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এই মন্ত্রী অল্প কয়েকদিনের জন্য এরশাদের এই মন্ত্রী হলেন কেন? তো তিনি বললেন যে দেখো রনি, আমার একটা জেদ ছিল। এই দেশের পতাকার জন্য আমার বাবা অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। আমার একটা জিদ ছিল যে একদিনের জন্য আমার গাড়িতে এই দেশের পতাকা লাগাবো। ফলে এরশাদের পক্ষ থেকে যখন এরকম একটা সুযোগ এলো, অফার এলো, আমি কিন্তু অত রকম চিন্তা ভাবনা না করে সেটা নিয়ে নিয়েছি জেদ পূর্ণ করার জন্য। বেদমভাবে তিনি কথা বলতেন, যখন যা মুখে আসে তাই বলতেন। তার একটা কথা আমার এক বন্ধুর কাছ থেকে শোনা,
সেও একজন খুব বড় ব্যবসায়ী, শিপিং ব্যবসায়ী। তো চট্টগ্রাম থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আমার সেই বন্ধু আসছেন। তো এয়ারপোর্টে সালাউদ্দিন কাদের চৌধুরী তখন মেম্বার অফ পার্লামেন্ট, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, কয়েকজন পুলিশ বসে আছে। সালাউদ্দিন কাদের চৌধুরী আসছে। তো পুলিশ তারা দাঁড়ায় নাই, তারা বসে বসে সিদ্ধান্ত নিতেছে সালাম দেবে কি দেবে না। মানে হাত একটু উঁচু করছে বসা অবস্থায়, আবার নামিয়ে ফেলছে। তো এই অবস্থায় সালাউদ্দিন কাদের চৌধুরী তাদেরকে ডাকলেন যে এদিকে আসো। তারপর বললেন যে তোমরা কি আমার চেয়েও বড় বেয়াদব হয়ে গেছো? তোমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে আমি হলাম বাংলাদেশের শ্রেষ্ঠ বেয়াদব, তো তোমরা কি আমার চেয়েও বেয়াদব হয়ে গেলা? এই যে সামনে থেকে যাচ্ছি এইভাবে হাত অর্ধেক অর্ধেক উঁচু করছো, পারলে বাপের বেটার মতো বসে থাকো, হাত উঠানোর দরকার নাই। আর যদি না পারো বাপের বেটার মতো সালাম দাও। মাঝে মাঝে কি অবস্থা? তো বোঝার চেষ্টা করেন পুলিশের সেই কনস্টেবলগুলোর অবস্থা কোন পর্যায়ে ছিল। এতদিন পরে সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা মনে পড়লো এই কারণে যে আমাদের রাজনীতির অঙ্গনে নিঃসীম নীরবতা চলছে। সংসদের ভিতরে বা বাইরে রাজনীতির সমতা নেই, রাজনীতির নিয়ন্ত্রণ নেই, রাজনীতির যে ব্যালেন্স বলা হয়, ভারসাম্য, সেটি নেই। অনেক ক্ষেত্রে শূন্যতা রয়েছে। যে কথা শুনছি সে কথা শোনার নয়, যে কথা বলছি সে কথা বলার নয়, যা কিছু হচ্ছে তা হওয়ার নয়। অদ্ভুত উটের পিঠে দেশ সওয়ার। পার্লামেন্টে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এখন প্রধান বিরোধী দল, যারা গত 17 মাস ধরে প্রচণ্ডভাবে আত্মবিশ্বাসী ছিলেন তারাই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপর তাদের যে আধিপত্য ছিল, প্রচণ্ড আধিপত্য ছিল, সেই আধিপত্য দিয়ে তারা এই দেশটা মূলত তারাই চালিয়েছেন। তো সেই অবস্থায় যে এখন আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টি নেই, দেশে কোনো শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন কারো কোনো বক্তব্য নেই। মন্ত্রীরা নতুন নতুন মন্ত্রী যে যার মতো করে বলছে, পার্লামেন্টে চলছে যা কিছু হচ্ছে, এই বিতর্ক আমাদের ভালো লাগছে না। প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতেই অদক্ষতার ছাপ, ছোটোখাটো সমস্যা পাহাড়ের মতো আমাদের উপর চেপে বসেছে। অথচ যদি রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা থাকতো, দেশে সালাউদ্দিন কাদের চৌধুরীদের মতো মুখরা রাজনীতিবিদরা থাকতেন, ব্যাকবোনওয়ালা রাজনীতিবিদরা থাকতেন, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি সরকারি দলে, কি বিরোধী দলে, ডাজ নট ম্যাটার, চটাং চটাং কথা বলতেন, সরকারের ভিত্তি কেঁপে উঠত, বিরোধী দল বিতর্কে নামার জন্য উত্তেজিত হয়ে পড়ত, দেশের মধ্যে একটা ট্রান্সপারেন্সি চলে আসতো। কিন্তু এখন কে বলবে তেল নিয়ে তেলিস্মাতি হচ্ছে? কে বলবে চাঁদাবাজি নিয়ে কি হচ্ছে, সেই চাঁদার ভাগ কোথায় কোথায় যাচ্ছে? কে বলবে সেই কে কোন জায়গাতে কাকে কিভাবে নাড়াচ্ছে? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।